সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাহিনুর ইসলাম সিদ্দিকী। বারবার আপনাদের সাথে এভাবে দেখা হয়ে থাকে অনলাইনে। হয়তো আপনারা আমাকে দেখেন, আমি দেখতে পাই না, কিন্তু আপনারা যেটা দেখেন সেটা বুঝতে পারি আমরা যে হ্যাঁ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন। এবং ইতিমধ্যে আমরা যতগুলো ক্লাস নিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আপনাদের সেই ক্লাসগুলো ভালো লেগেছে, আপনারা দেখেছেন, আপনারা অনেকে ফিডব্যাক দিয়েছেন, কমেন্ট করেছেন। এজন্য অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস টু ইউ অল ফর হ্যাভিং উইথ আস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ক্লাস করব এবং এই ক্লাসটি আমরা 4টি পার্টে ভাগ করেছি। 4টি পার্ট, তার মধ্যে আমরা আজকে প্রথম যে পার্টটি করব সেটি হচ্ছে আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং একদমই ভিন্নভাবে। টেন্সের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি সেটা জানি যে আমরা টেন্স 3 প্রকার বলি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে ফিউচার। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সময়গুলো রয়েছে এই সময়গুলোকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রেজেন্ট, যে বর্তমান সময় আমরা আছি। আরেকটি হচ্ছে পাস্ট, যা অতীতকালে কি হয়েছিল, হচ্ছে বা হয়েছিল বা এরকম কিছু। আরেকটা হচ্ছে ফিউচার। এই 3টি সময়ের বাইরে কিন্তু কোনো সময় নেই। টেন্স শিখতে গিয়ে টেনশনে পড়ে অনেকে টেন্সড হয়ে যায় যে আসলে এটা কতজনই ভয়ঙ্কর। আসলে আমরাই ভয়ঙ্কর রূপে এটা তুলে ধরেছি। আসলে একদমই এটি ভয়ঙ্কর নয়। যদি বলি কেন ভয়ঙ্কর নয়, কারণ আমি সময়কে নিয়ে কাজ করব। সময়ের সাথে কার সম্পর্ক? সময়ের সাথে ভার্বের সম্পর্ক। যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোকে আমি কিভাবে প্রকাশ করব, কতটুকু, কোন জায়গায়, কিভাবে হবে, কি তার রূপ হবে, এটা জানলেই মূলত টেন্স হয়ে যায়। আজকে আমাদের পার্ট হচ্ছে, প্রথম পার্টে আমরা আলোচনা করব ইনডেফিনিট টেন্স নিয়ে। হোয়াট ইজ ইনডেফিনিট টেন্স? ইনডেফিনিট টেন্সের শাব্দিক অর্থ যদি আমরা বলি, অনির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। অর্থাৎ আমি যদি বর্তমান সময় অনির্দিষ্টভাবে কোনো কাজ করি তাহলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি অতীতকালে অনির্দিষ্টভাবে কোনো কাজ করেছিলাম, পাস্ট ইনডেফিনিট। আর ভবিষ্যতে আমি অনির্দিষ্টভাবে কোনো কাজ করব, সেটি হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট। আমরা একটু নতুন সিস্টেম কেন বলছি, আমি যদি জানি ইনডেফিনিটের শর্তগুলো কি কি কন্ডিশনস এখানে অ্যাপ্লাই করতে হয়, এটা জানার পরেই আমরা যখন এক্সাম্পলে যাব তখন দেখবেন আপনাদের কাছে খুবই ইজি মনে হবে যে আসলে টেন্স কঠিন নয়, বরং সহজ। কেমন করে? আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমি এখানে লিখেছি কন্ডিশনস অ্যাপ্লাই। আমরা জানি বিভিন্ন কোম্পানি যখন তাদের বিভিন্ন অ্যাড দেয় বা বিভিন্ন অফার দেয়, তখন সবার নিচে ছোট্ট করে লেখা থাকে কন্ডিশনস অ্যাপ্লাই, এবং এটা সচরাচর অনেকে চোখেই দেখতেই পান না। তখন এই অফারগুলো নিতে গিয়ে দেখেন বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া থাকে, সেই শর্তগুলো পূরণ করলেই আমি অফারটা গেইন করতে পারবো। ঠিক একইভাবে এখানে আমরা কন্ডিশনস অ্যাপ্লাই যেটি আছে, এই কন্ডিশনস অ্যাপ্লাইয়ে আমরা কি কি দেখব? ইনডেফিনিটে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যেমন কাজের ব্যাপ্তি বোঝাবে না, অর্থাৎ একটি কাজ কত সময় ধরে হচ্ছে, কি অবস্থায় আছে, এটি কখনো ইনডেফিনিট টেন্সে বোঝায় না। সেকেন্ড, অনির্দিষ্টভাবে কাজটি ঘটে, বর্তমানে হোক, অতীতে হোক, আর ভবিষ্যতেই হোক, এটি অনির্দিষ্টভাবে ঘটবে, এটি নির্দিষ্টভাবে কোনো উপায় ঘটবে না। তৃতীয়ত, টেন্স বা সময় অনুযায়ী ভার্বের রূপ বসে। অর্থাৎ আমি যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ডেফিনেটলি এখানে একটি প্রেজেন্ট ভার্ব থাকবে। যদি বলি পাস্ট ইনডেফিনিট, ডেফিনেটলি একটি পাস্ট ভার্ব থাকবে। যদি বলি ফিউচার ইনডেফিনিট, তাহলে কি থাকবে? ফিউচার ভার্ব? না, ফিউচার নামে কোনো ভার্ব নেই। তাহলে কিছু একটা আছে যেটা ফিউচারকে ইন্ডিকেট করে বা ফিউচারকে বোঝা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স বা সময় অনুযায়ী ভার্বের বিভিন্ন রূপ বসে। আমরা এক্সাম্পলগুলো যখন দিব তখন বুঝতে পারবো। আরেকটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ডু, ডাজ, ডিড এগুলো বসে। আর একই সাথে ফিউচারের ক্ষেত্রে একটু ভিন্ন। কি ভিন্ন? আসুন সেটা এক্সাম্পলে দেখি। যেমন আমি যখন বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা জানি যে একটি টেন্স মানেই ভার্বের আলোচনা। ভার্বকে নিয়ে যখন আমি আলোচনা করব তখন সেখানে অবশ্যই আমার একটি সাবজেক্ট থাকতে হবে, কারণ আমার সাবজেক্ট দিয়েই কিন্তু সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে বা টেন্স অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এই ভার্বটি কে করে? কাজটি কাউকে না কাউকে করতে হবে, এই জন্য সাবজেক্টের দরকার। তাহলে আমি একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল যদি নেই, ধরুন হি goes to school। এই বাক্যটিতে আমি যদি লক্ষ্য করি, হি goes to school, এই বাক্যটিতে এই যে goes শব্দটা দেখছি, এটি একটি ভার্ব এবং এটিকে আমি প্রেজেন্ট টেন্সে দিয়েছি। কেন? এটিকে যখন আমি বলবো প্রেজেন্ট ইনডেফিনিট, মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট মানেই হচ্ছে
অনির্দিষ্ট এবং এখানে প্রেজেন্ট বলেছে যখন, তার মানে অবশ্যই অবশ্যই যে ভার্বটি থাকবে তাকে প্রেজেন্ট হতেই হবে। তাহলে সাবজেক্টের পরে আমি যে ভার্ব বসাচ্ছি সেটা প্রেজেন্ট ফর্মে থাকছে এবং এখানে অবজেক্ট, এটা অবজেক্ট বা এক্সটেনশন যাই বলি আমি, আর এখানে থাকছে এটা সাবজেক্ট। এখন এই বাক্যটিকে যদি আমি কি করব, আমার কি একটাই রূপ, সবসময় হাবদকেই আমরা কথা বলি না, আমরা কি করি এখানে নেগেটিভও আছে। মনে রাখতে হবে যখনই কোনো সেন্টেন্স ইনডিফিনিট টেন্স অর্থাৎ যে বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, সেই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে ডু, ডাস এবং ডিড। তাহলে এই তিনটির মধ্যে কে বসবে? যেহেতু আমি বলছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি বসবে? অবশ্যই ডু অথবা ডাস, ডিড বসবে না। তাহলে আমি ছোট ভাই বা অক্সিলারি ভার্ব নিচ্ছি, হি ডাস নট গো টু স্কুল। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমি ডাস দিলাম কেন? আমরা জানি যদি সাবজেক্ট হয় থার্ড পারসন আর সেটা সংখ্যায় থাকে একজন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আচ্ছা, এরপরে এইখানে তাহলে গো হলো কেন? গোটা কি প্রেজেন্ট ফর্ম? নো, গোটা হচ্ছে বেস ফর্ম। কেন? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে ভার্ব দুটো থাকতে পারে, একটি ডাস একটি গো, কিন্তু শর্ত অনুযায়ী একটি মাত্র ভার্ব প্রেজেন্ট হবে। কয়টি ভার্ব? একটি ভার্ব। একটি মাত্র ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা কি বলবো? কাকে প্রেজেন্ট করব? প্রথম যে ভার্বটি আছে তাকে আমরা প্রেজেন্ট করব, এই অক্সিলারি ভার্ব। তাহলে এটি কিন্তু প্রেজেন্ট ফর্ম, আমরা একটু মনে রাখতে হবে এটি প্রেজেন্ট ফর্ম আর এটি বেস ফর্ম। যখন আমি এটাকে নেগেটিভ করলাম, ইন্টারোগেটিভ যখন করব প্রশ্নবোধক, তখন কি হবে? ডাজ হি গো টু স্কুল। এই বাক্যটিতে খুব ভালো করে লক্ষ্য করুন, ডাজ হি গো টু স্কুল, এখানে আমরা একটা কি পেলাম? প্রেজেন্ট, আর এটা হচ্ছে বেস। অর্থাৎ শর্ত অনুযায়ী আমাকে একটা প্রেজেন্ট ভার্ব থাকতেই হবে, আমি প্রেজেন্ট ভার্ব দিয়েছি, বাকিটা বেস হয়ে গেছে। আরেকটি ফর্ম আছে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বোথ বোঝায়, সেটি কি? ডাজন্ট হি গো টু স্কুল। লক্ষ্য করুন এখানেও আমরা ছোট ভাই বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজন্টকে নিয়ে এসেছি এবং এটিও হচ্ছে প্রেজেন্ট, এটি বেস। আচ্ছা, এখন খুব সহজ করে যদি বলি, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, এখানে দুটি করে শব্দ আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। এই দুটো শব্দ, দুটো চারটি শব্দ, এইগুলোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোই ইনডেফিনিট, পার্থক্য শুধু প্রেজেন্ট এবং পাস্টে। অর্থাৎ আমি যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এইভাবে করছি, তখন আমাকে বুঝতে হবে যে আমার এই অংশে এখন যে প্রেজেন্ট আছে, আমি যদি তাকে পাস্ট করে দেই তাহলে কি হবে? তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। কেন? এর মধ্যে এছাড়া তো পার্থক্য নেই। এটাই আমার সহজ করে, অর্থাৎ আমি যদি এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট হি গোস টু স্কুল, তাহলে পাস্ট ইনডেফিনিটে ভার্বটাকে পাস্ট করে দিব, এটি হয়ে যাবে হি ওয়েন্ট টু স্কুল। আমি যখন এটিকে নেগেটিভ করব তখন আমার যেই অংশটি প্রেজেন্ট আছে আমাকে তাকে পাস্ট করে দিতে হবে। তাহলে এখানে আছে হি ডাজ নট গো টু স্কুল, তাহলে এটিকে আমি কি করে দিব? পাস্ট করে দিব, হি ডিড নট গো টু স্কুল। শুধু প্রেজেন্ট ভার্বটাকেই পাস্ট করতে হবে, আর কিচ্ছু নয়। এখানে কি আছে আমার? ডাজ হি গো টু স্কুল, তাহলে এখানে হয়ে যাবে ডিড হি গো টু স্কুল। আরেকটি কি সবার শেষে লক্ষ্য করুন, এটা হয়ে যাবে ডিডেন্ট। তার মানে আমাকে ওই আমরা যেভাবে স্ট্রাকচার বেস করি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এত বেশি স্ট্রাকচার মাথায় নিয়ে লাভ নেই। বেসিক যেটা সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, আমার ভার্ব থাকবে, আমার অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তাহলে সাবজেক্ট থাকলে সাবজেক্ট আছে, ভার্ব থাকলে ভার্বটা কোন ফর্মে আছে, ভার্বটা আমার যদি প্রেজেন্ট ইনডেফিনিট বলি তাহলে অবশ্যই ভার্বটাকে আমি প্রেজেন্টে দেবো, আমি যদি পাস্ট ইনডেফিনিটে বলি তাহলে আমি পাস্টে দেবো। এখানেও লক্ষ্য করুন, যখন আমার সাহায্যকারী ভার্বের দরকার হচ্ছে, যখন এইখানে এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে আমি সাহায্যকারী ভার্ব নিচ্ছি, তাহলে এইখানে আমাকে সাহায্যকারী ভার্বটাকে কী করতে হবে? প্রথম ভার্ব হিসেবে তাকে আমাকে
টেন্স অনুযায়ী নিতে হবে। আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট বলি তাহলে হি ডাজ নট, যদি আমি পাস্ট বলি তাহলে আমার হচ্ছে হি ডিড নট। সব কিছুই সেম থাকছে, শুধুমাত্র প্রেজেন্টটাকে আমরা কি করে দিচ্ছি, পাস্ট করে দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে ফিউচারে কি হবে, রাইট? ফিউচারের ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি এরকম যে ফিউচার নামে তো কোনো ভার্ব নেই, তাহলে আমরা ফিউচারকে চিনব কিভাবে? ফিউচার নামে যেহেতু আমাদের ভার্ব নেই, ফিউচারকে চেনার একদম সহজ উপায় হচ্ছে, যেমন আমি সবসময় এক্সাম্পলটা দিয়ে থাকি যে আমাদের হিন্দু ধর্মের 4টি গোত্র আছে, ব্রাহ্মণ, তারপর হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি। এই যে ব্রাহ্মণ, সবাই হিন্দু, কিন্তু তার মধ্যে পার্থক্য কি, যে ব্রাহ্মণকে সহজে চেনা যায় কিভাবে? তার একটা কিন্তু দেখবেন আপনারা পৈতা থাকে, যারা ব্রাহ্মণ, যারা ঠাকুর, তাদের একটা শরীরে পৈতা থাকে এবং এটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ তিনি ব্রাহ্মণ পরিবারের। ঠিক একইভাবে আমরা যদি বলি যে টেন্সকে, ফিউচারকে চিনতে এরকম আলাদা কোনো ভার্ব নেই, অর্থাৎ আমরা যে ভার্বের কোনো ফর্ম নেই, কিন্তু আমরা তাকে চিনতে পারবো, তার একটা পৈতা আছে, সেই পৈতার নাম হচ্ছে শ্যাল অথবা উইল। শ্যাল এবং উইল দিয়ে আমরা ফিউচারকে ইন্ডিকেট করি। কেমন করে? লক্ষ্য করুন, একটু এটি সেম এক্সাম্পল যদি আমরা দেই, হি, এরপর আমাকে কি করতে হবে, ফিউচারকে ইন্ডিকেট করে যে ভার্বটি সেটি নিয়ে আসবো। তাহলে হি এর পর আমরা জানি উইল বসে, আমরা উইল নিলাম, হি উইল। এরপরে কি বসবে আমরা জানি যে এরপরে মূল ভার্ব যেটি কাজ, গো টু স্কুল। এখন প্রশ্ন আসতে পারে হি উইল গো টু স্কুল, এই বাক্যটিতে আমরা উইল নিলাম, এখানে গো না দিয়ে তো গোস দিতে পারতাম, কারণ এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার আছে, কিন্তু পারবো না। কেন পারবো না? কারণ উইল হচ্ছে মডাল অক্সিলারিজ। আমাদের এর আগের একটি ক্লাসে আমরা বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে মডাল অক্সিলারিজগুলো কি কি? শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, অট টু, নিড, ডেয়ার, তারপরে আপনার মাস্ট, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা কি বলছি? মডাল অক্সিলারিজ। এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে, নট প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলছি, প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, কারণ প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনেই বসবে। যেই সেন্টেন্সটা, যে টেন্সটা প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বলছে ওখানে প্রেজেন্ট বসবে, পাস্ট ইনডেফিনিট বলছে ওখানে পাস্ট বসবে। কিন্তু এখানে যেহেতু ফিউচার বলছে, এখানে আর প্রেজেন্ট ভাব বসার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা কি দিয়েছি? আমরা ফিউচারের একটা চিহ্ন বা পৈতা আমরা দিয়েছি এখানে উইল, এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে যার সাথে এস, ইএস, আইএস কোনো কিছুই যুক্ত হয় না। আচ্ছা, উইলটা এক ধরনের অক্সিলারি ভার্ব। তাহলে আমার নেগেটিভ করতে গেলে কি করতে হয়? নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের সাথে আমাকে নট যুক্ত করতে হয়। এর আগের যে ইনডেফিনিট টেন্সগুলো ছিল সেখানে আমরা সাহায্যকারী ভার্ব ছিল না বলে আমরা ডু অথবা ডাজ বা ডিড নিয়েছি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমার সাহায্যকারী ভার্ব আছেই, সুতরাং আমার আর কাউকে দরকার নেই, এটার সাথে আমরা নট যুক্ত করব। অর্থাৎ নেগেটিভ হলে হি উইল নট গো টু স্কুল। যদি প্রশ্ন করি, প্রশ্নের নিয়ম হচ্ছে সবসময় সাহায্যকারী, প্রথম যে সাহায্যকারী ভাব থাকবে তাকে আমাকে কি করতে হবে? সামনে আনতে হবে। এখানে সাহায্যকারী ভাব কি আছে? উইল। তাহলে উইল হি গো টু স্কুল। আর যদি প্রশ্নবোধক এবং নাবোধক দুটোই বোঝায়, যেমন আমরা বলি না সে কি স্কুলে যাবে না, এই যে নাটা কথা বললাম এটাও যদি থাকে তাহলে কি হবে? এর সংক্ষেপিত রূপ হচ্ছে ওন্ট, উইলের সাথে নট যুক্ত করলে ওন্ট হয়। তাহলে ওন্ট হি গো টু স্কুল। এই হচ্ছে আমাদের ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট তিনটিকেই আমরা জানলাম একসাথে এবং খুব সহজ উপায়। এই জন্য আমি বারবার বলি, সবসময় বলি শিক্ষার্থীদেরকে যে আসলে একটা টেন্স করতে গিয়ে এত বেশি চিন্তার কিছু নেই, যেহেতু টেন্স মানে ভার্বের খেলা, ভার্বগুলোর কিভাবে চেঞ্জ হচ্ছে, এই ভার্বগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব, এই জিনিসটি যদি আমরা একবার বুঝতে পারি তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আমাদের আজকের এই প্রথম অংশে ইনডেফিনিট নিয়ে আলোচনা করলাম, এর পরের অংশটি আরও মজার। দেখার জন্য আমন্ত্রণ রইল। পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন, আমরা সেখানে আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে,
ইনশাআল্লাহ আপনাদের সেই ক্লাসটিও ভালো লাগবে এবং খুব সহজেই বুঝবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।